সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পবিত্র মাহে রমজানের তৃতীয় শুভেচ্ছা। আমি নাজির স্যার ইউটার্ন একাডেমিক কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। আমি আজকে যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করার জন্য এখানে উপস্থাপন করেছি সেটি হচ্ছে পরিসংখ্যান। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি একটি কম্পালসারি কোশ্চেন। এখান থেকে উত্তর করতেই হবে। এর বিকল্প একটি প্রশ্ন দেয়া থাকে, একটি থেকে অপরটির বিকল্প প্রশ্নের উত্তর করতেই হবে। সেহেতু পরিসংখ্যান এবং অনুশীলনী সহ এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা এই অধ্যায়টা শুরু করার আগে আমরা প্রথমে জেনে নিচ্ছি পরিসংখ্যান কি। আসলে মূলত যেহেতু অনুশীলনীর নামটাই হচ্ছে পরিসংখ্যান এবং এই পরিসংখ্যানটা কি এই জিনিসটা সর্বপ্রথম আমরা আগে জেনে নিচ্ছি। তো এখন আলোচনা করা যাক পরিসংখ্যান কি। পরিসংখ্যান হচ্ছে সংখ্যার বিজ্ঞান, অর্থাৎ সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে পরিসংখ্যান। অর্থাৎ সংখ্যাভিত্তিক তথ্য বা ঘটনা উপস্থাপনের মাধ্যমে পরিসংখ্যানের কার্যাবলীগুলো সম্পাদিত হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা বলতে পারি পরিসংখ্যান হচ্ছে সংখ্যার বিজ্ঞান। এখানে সংখ্যাত্মক উপস্থাপনাই হচ্ছে মেন প্রতিপাদ্য বিষয়। তো অনুশীলনী তোমরা আগেই পরিসংখ্যানের অনেক নিচু ক্লাসে অনেক বিষয়গুলোই তোমরা জেনে এসেছো। যেহেতু নবম এবং দশম শ্রেণীর, সেহেতু আমি নিচের আলোচনাগুলো স্কিপ করে আমরা আজকে শুরুতেই কেন্দ্রীয় প্রবণতার আলাপ থেকে আলোচনা করতে যাচ্ছি। কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা কি? মাঝামাঝি বা কেন্দ্রের দিকে যে ঘটনাবহুল তথ্যগুলো বা উপাত্ত সংগ্রহ পুঞ্জীভূত হওয়ার যে ঝোঁক বা প্রবণতা, এটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে তিনটি। একটি হচ্ছে গড়, আরেকটি মধ্য এবং অপরটি হচ্ছে প্রচুরক। তো আমরা আজকে সর্বপ্রথম যে বিষয়টি জানলাম সেটা হচ্ছে পরিসংখ্যান কি, এবং দ্বিতীয়ত যে আমরা জানলাম সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কি। তো এখন আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে গড়। আমরা নিচু ক্লাসে জেনেছি গড় হচ্ছে উপাত্তগুলোর সমষ্টিকে উপাত্তর সংখ্যা দ্বারা ভাগ করে যে মানটা পাওয়া যায় সেটাই হচ্ছে গড়। তো আমরা নিচু ক্লাসে আমরা সরাসরি গড় নির্ণয় করতে শিখেছি, সারণী থেকে কিভাবে গড় নির্ণয় করতে শিখেছি। আজকে আমরা যে জিনিসটি শিখবো সেটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করা যায়। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমাদের যে সকল বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকার দরকার সেগুলো হচ্ছে মধ্যবিন্দু, অনুমিত গড়, ধাপ বিচ্যুতি এবং এফআই ইউআই নির্ণয় এবং সামেশন অফ এফআই ইউআই নির্ণয়, এবং সেই সংক্ষিপ্ত পদ্ধতির যে গড়ের যে সূত্রটা আছে সেই সূত্রটা। তো আমরা প্রথমে জেনে নেই কিভাবে মধ্যবিন্দুটা আমরা নির্ণয় করব। মধ্যবিন্দু হচ্ছে কোন শ্রেণীর নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমা দুটোকে যোগ করে এবং 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত যে মান সেটাই হচ্ছে মধ্যবিন্দু। আমি আবার বলছি, কোন শ্রেণীর
নিম্নমান এবং উচ্চ মান দুটোর যোগ করে 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত মানটি হলো মধ্যবিন্দু। তো এক্ষেত্রে আমরা মধ্যবিন্দু নির্ণয় কিভাবে করে সেই জিনিসটা আমরা জেনে নিলাম। অনুমিত গড়। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমাদের আরেকটি বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে অনুমিত গড়। অনুমিত গড়কে আমরা সাধারণত এ ধরে থাকি। সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণীতে অবস্থিত মধ্যবিন্দুর মানটি হচ্ছে অনুমিত গড়। আমি আবার বলছি, সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণীতে অবস্থিত মধ্যবিন্দুর মানটি হচ্ছে অনুমিত গড়। এরপর আমরা ধাপ বিচ্যুতি নির্ণয় করা। ধাপ বিচ্যুতিকে সাধারণত ইউআই দিয়ে প্রকাশ করা হয়। ধাপ বিচ্যুতিকে ইউআই দিয়ে প্রকাশ করা হয়। কিভাবে আমরা ধাপ বিচ্যুতি নির্ণয় করব? তো ধাপ বিচ্যুতি নির্ণয় করতে গেলে আমাদেরকে যে জিনিস প্রয়োজন সেটা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণীতে 0 বা 0 বসাতে হবে। এরপর যত ধাপ উপরের দিকে উঠবে তত ধাপ -1, -2, -3, -4, -5 এবং 0 থেকে যত ধাপ নিচের দিকে নামবে সেক্ষেত্রে 1, 2, 3, 4, 5 এভাবে আমাদের ধাপ বিচ্যুতিটা নির্ণয় করতে হবে। এরপরে হচ্ছে এফআই এবং ইউআই নির্ণয়। এফআই হচ্ছে ফ্রিকোয়েন্সি, দ্যাট মিন্স গণসংখ্যার সংক্ষিপ্ত রূপকে এফআই দিয়ে প্রকাশ করে, এবং ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতির সংক্ষিপ্ত রূপ। সেক্ষেত্রে এফআই এবং ইউআই যেহেতু পাশাপাশি এবং গুণ অবস্থায় আছে, সেহেতু গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফলটাই হচ্ছে এফআই এবং ইউআই। আমি আবারও বলে দিচ্ছি, গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফলটাই হচ্ছে এফআই এবং ইউআই। তো এফআই ইউআই নির্ণয় করা শেষ হয়ে গেলে আমাদের এখানে সামেশন অফ এফআই এবং ইউআই নির্ণয় করতে হবে। সামেশন শব্দের অর্থটা হচ্ছে সমষ্টি। এফআই আর ইউআই এর মোট যোগফলটাই হচ্ছে সামেশন অফ এফআই এবং ইউআই। তো এখন এই বিষয়গুলো জানার পরে আমাদেরকে যে বিষয়টি খুবই গুরুত্ব সহকারে জানতে হবে সেটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়ের সূত্র। সেই সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়ের সূত্রটি হচ্ছে, গড়কে সাধারণত x বার দিয়ে প্রকাশ করে। গড় x বার সমান সমান অনুমিত গড় a প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই n ইনটু h। এখানে h হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। এখানে ইউআইটা এইচটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। তাহলে আমরা এই সূত্রটা সর্বপ্রথম আমাদেরকে মুখস্থ রাখতে হবে, এবং এই সূত্রটা মুখস্থ রাখতে পারলেই আমাদের এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে আমাদের খুব সহজ হয়ে যাবে। কারণ এখানে আমাদের যে সকল উপাদানগুলো আমাদেরকে বের করে নিতে হবে সেটা হচ্ছে এ, তারপরে হচ্ছে এফআই ইউআই, এন হচ্ছে টোটাল গণসংখ্যা, আর এইচ হচ্ছে ধাপ বিচ্যুতি, এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। সেক্ষেত্রে এই সূত্রটা আমাদেরকে খুব ভালো মতো মুখস্থ রাখতে পারলে আমাদের এই অঙ্কগুলো পরিসংখ্যানের এই সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করা অঙ্কগুলো নির্ণয় করতে খুব সহজ হবে। এখন আমি একটি সরাসরি
সমাধানের মাধ্যমে আমি কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা যায় সে বিষয়টি আলোচনা করছি। উপরে আমার একটি উদ্দীপক দেয়া আছে, এখানে উদ্দীপকের এখানে প্রাপ্ত নম্বরের একটা শ্রেণী দেয়া আছে এবং গণসংখ্যা দেয়া আছে। এটা হচ্ছে একটা সারণী, এই সারণী থেকেই আমাদেরকে সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়ের যে সারণীটা সেটা তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই উদ্দীপকের এখানে সারণী প্রাপ্ত নম্বরের যে শ্রেণীটা আছে সেই শ্রেণীটা 31 থেকে 40, গণসংখ্যা 3, 41 থেকে 50, গণসংখ্যা 5, এভাবে 91 থেকে 100 পর্যন্ত যে শ্রেণীটা আছে সেই ক্ষেত্রে আমরা এটাকে কাউন্ট করে নিই। 1 2 3 4 5 6 7 8, টোটাল আমাদের এখানে 8টি ঘর রয়েছে। সেই ক্ষেত্রে আমাদেরকে শ্রেণী সংখ্যাটা হবে 9 এবং এই 9টি ঘর প্রথমে 9টি ঘর কাটতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমাদের 5টি কলাম লাগবে। কয়টি কলাম? 5টি কলাম লাগবে। 5টি কলামের একটি হচ্ছে প্রাপ্ত নম্বর যেটা শ্রেণী দেওয়া থাকবে, আরেকটি হচ্ছে মধ্যবিন্দু যেটা আমাকে নির্ণয় করতে হবে, আরেকটি হচ্ছে গণসংখ্যা যেটি উদ্দীপকেই দেয়া আছে, আরেকটি হচ্ছে ধাপ বিচ্যুতি এটাও আমাকে নির্ণয় করতে হবে, এবং গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফল। এই 5টি কলাম আমাকে করতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে শ্রেণী সংখ্যা কম বেশি হতেই পারে, কিন্তু কলাম এই সংক্ষিপ্ত পদ্ধতিতে কলাম হবে 5টি। এই 5টি, প্রথমটা হচ্ছে শ্রেণী, তারপরটা হচ্ছে মধ্যবিন্দু, তারপরে গণসংখ্যা, তারপরে ধাপ বিচ্যুতি এবং তারপরে এফআই এবং ইউআই, দ্যাট মিন্স গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফল। তো আমরা উপরের উদ্দীপক অনুসারে আমরা এই সারণীটি সম্পূর্ণ করার চেষ্টা করছি। তো সর্বপ্রথম আমার প্রাপ্ত নম্বরের যে শ্রেণীটা দেয়া আছে সেটা হচ্ছে 31 থেকে 40, 31 থেকে 40, এরপর 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90 এবং 91 থেকে 100। এই শ্রেণীটা আমরা প্রথমে বের করে নিলাম। তো শ্রেণীটা বের করে নেওয়ার পর শ্রেণীটা আমরা তুলে নিলাম। তো শ্রেণীটা তুলে নেওয়ার পরে আমাকে এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। তো আমরা মধ্যবিন্দু নির্ণয়ের ক্ষেত্রে আমরা আগে আলোচনা করেছি যে মধ্যবিন্দু হচ্ছে শ্রেণীর নিম্নমান এবং ঊর্ধ্বমান এই দুটির যোগফল ভাগ 2। সেক্ষেত্রে আমাকে এটি বের করতে হবে। তো সেক্ষেত্রে 31 আর 41 দুটির যোগফল হচ্ছে, এবং যোগফলকে 2 দ্বারা ভাগ করলে আমার যে সংখ্যাটি পাওয়া যাবে সেটা হচ্ছে 35.5। তো যেহেতু আমার শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান হচ্ছে 10, আমরা প্রথমটা নির্ণয় করলে পরের গুলো নির্ণয় করাটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তো পরের শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 45.5, এরপরে হচ্ছে 55.5, 65.5, 75.5, 85.5 এবং 95.5। তো আমাদের মধ্যবিন্দুগুলো নির্ণয় করা হয়ে গেল। এখন আমরা সারণী থেকে গণসংখ্যার শ্রেণীতে গণসংখ্যাগুলো বসিয়ে দিচ্ছি। প্রথম যে 31 থেকে 30 এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 3, তারপর হচ্ছে 5, তারপরে 7, তারপরে হচ্ছে 13, তারপর 10, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 5। তো আমরা এটা আমাদের প্রশ্নের বা উদ্দীপকে দেয়া আছে, সহজে এটা আমরা বসিয়ে নিলাম।
এখন আমাকে যে বিষয়টি খেয়াল করতে হবে, আমাকে সর্বপ্রথম অনুমিত গড়টি বের করতে হবে। আর অনুমিত গড়টি নির্ণয়ের ক্ষেত্রে আমি যে বিষয়টি বলেছিলাম যে সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণীর মধ্যবিন্দুর মানটি হলো অনুমিত গড়। তো সেক্ষেত্রে এখানে সর্বোচ্চ গণসংখ্যা আমি দেখছি 13 এবং এই শ্রেণীর মধ্যবিন্দুর মানটি হচ্ছে 65.5। সুতরাং এই মানটি হচ্ছে আমাদের অনুমিত গড়। দ্যাট মিন্স আমরা এটাকে এ ধরে নিলাম, অনুমিত গড় আমরা এ ধরে নিলাম। এরপর হচ্ছে আমাদের ধাপ বিচ্যুতি যে কলামটি আছে সেই কলামটি নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমি একটি কথা বলেছিলাম, সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণীতে 0 হবে এবং পরবর্তী যত ধাপ উপরে উঠবে তত ধাপ -1 -2 -3 এভাবে, এবং যত ধাপ নিচে আসবে 1 2 3 এভাবে হবে। সেক্ষেত্রে আমরা এখানে সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণীটা হচ্ছে 13, আমরা এই শ্রেণীতে 0টা বসিয়ে দিচ্ছি এবং আমরা উপরে উঠলাম -1 -2 এবং -3 এবং নিচের দিকে নামলে আমার 1 2 3। তো আমার এখন ধাপ বিচ্যুতির কলামটাও আমার এখানে নির্ণয় করা হয়ে গেল। খুব সহজেই কিন্তু আমরা এই বিষয়টি উদ্দীপক থেকে করতে পারছি। তো এখন আমার শেষ যে কলামটি আছে সেই কলামটি হচ্ছে fi এবং ey নির্ণয় করতে। কারণ আমরা সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়ের সূত্রে আমরা যে বিষয়গুলো আমাদের প্রয়োজন সে বিষয়টি হচ্ছে অনুমিত গড় a, সেটা আমরা বের করে নিয়েছি, এবং টোটাল গণসংখ্যা n এটা আমরা বের করছি। টোটাল গণসংখ্যা n ইকুয়াল টু 50। তো টোটাল গণসংখ্যা n ইকুয়াল টু হচ্ছে টোটালটা যোগ করলে আমাদের যেটা আসবে সেটাই হচ্ছে টোটাল গণসংখ্যা 50। এবং এখন আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সামেশন অফ fi এবং ey টা নির্ণয় করতে হবে। এই কাজটি করার ক্ষেত্রে আগে আমরা গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি এই দুটি গুণ করি। তো আমরা fi এবং ey গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি গুণ করে আমরা fi এবং ey টা নির্ণয় করলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সামেশন করব। সামেশন মানে হচ্ছে সমষ্টি। আমরা এখানে লিখতে পারি সামেশন অফ fi ey, এরপরে আমরা টোটালটা যোগ করব। যোগ করলে আমাদের যে যোগফলটা দাঁড়াবে সেটা হচ্ছে 13। তো এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতির যে সারণীটি গড় নির্ণয় করার যে সারণীটি সেটা নির্ণয় করা আমাদের হয়ে গেল। এখন আমরা সহজেই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যে বিষয়গুলো, যে উপাত্তগুলো আমাদের এই অঙ্কের জন্য আমাদের লাগবে সেই বিষয়গুলো আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। সেটা হচ্ছে এখানে a ইকুয়াল টু 65.5, n equal to 50, fi ui summation of fi ui equal to 13, এবং h যেটাকে আমরা বলেছিলাম শ্রেণী ব্যবধান, যেহেতু 31 থেকে 40 এই শ্রেণী ব্যবধানটি হচ্ছে 10। তো এই বিষয়ে এই উপাত্তগুলো আমাদের দরকার ছিল, যেটা সারণী থেকে আমরা এই উপাত্তগুলো পেয়ে গেলাম। এখন আমরা সহজেই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারছি। তো গড়ের সূত্রটা আমরা জানি, গড় x বার ইকুয়াল টু a প্লাস সামেশন অফ fi ey বাই n ইনটু h। এখন আমরা মানগুলো বসিয়ে দিব। এর মানটা পেয়েছি আমরা 65.5 প্লাস fi সামেশন অফ fi ey ইকুয়াল টু পেয়েছি 13, আর টোটাল
গণসংখ্যা হচ্ছে 50, এইচ এর মানটা হচ্ছে 10। এটা আমরা একসাথে ক্যালকুলেশন না করে আমরা ভাগ করে করি। 65.5 প্লাস 2.6 equal to 68.1 প্রায়। তো এভাবেই আমরা খুব সহজেই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারি। তো বন্ধুরা, আজকেই এ পর্যন্তই। তো আশা করি পরিসংখ্যানের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করাটা তোমাদের জন্য খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো সবাইকে আবারও পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।